সাদাফ স্যারের জানি না কি হলো, উনি আমায় আজকে জোর করে কিস করলেন। আমি কোনো উপায় না পেয়ে উনাকে একটা জোরে থাপ্পড় মারি। উনি রক্তাক্ত চোখে আমার দিকে তাকালেন। আমি আর ওখানে থাকি না, দৌড়ে তার রুম থেকে বের হয়ে দ্রুত পায়ে বাসায় চলে আসি। বুঝলেন না তো কিছু? তাহলে শুনুন, আমি ঈশিতা জামান ঐশী। সাদাফ আমার বস। আমি উনার অফিসে কিছুদিন হলো জয়েন করেছি। আমি সবসময় বোরকা আর হিজাব পরেই থাকি। স্যার কখনো আমার দিকে অন্য দৃষ্টিতে তাকাননি। ইনফ্যাক্ট অন্য দৃষ্টি কেন, উনি কখনোই আমার দিকে সেভাবে তাকায়নি। এমনকি উনার কোম্পানির কোনো এমপ্লয়ি এর দিকে ঘুরেও তাকাননি। এই কোম্পানিতে আমার নিউ জয়েন করা হলেও আমার একটা ফ্রেন্ড ইতি আমাকে উনার বিষয়ে আগে থেকেই বলতো। সে আমার আগে থেকেই এখানে জব করে। সে আমার 1 বছরের সিনিয়র। তবে আমরা কেউ তেমন মনে করি না যে এই বড় আর আমি তার ছোট। তুই বলেই দুজন দুজনকে ডাকি। যাই হোক, উনি দেখতে খুব স্মার্ট আর হ্যান্ডসাম। ইতি তো ওনার উপরে পুরাই ক্রাশ খেয়েছে সেই প্রথম দিন থেকেই। উনি দেখতে এমন, উনি দেখতে অমন। উনার স্টাইল, উনার অ্যাটিটিউড, এসব কিছুর জন্য পুরো কোম্পানির মেয়েরা উনার উপরে ক্রাশ খেয়ে বসে আছে। আমি ওকে থামিয়ে বলতাম, ব্যাস ব্যাস হয়েছে, এত প্রশংসা করার কোনো দরকার নেই। কিন্তু যখন উনার অফিসে নিজের যোগ্যতায় জয়েন হলাম, সেদিন উনাকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। ইতি তো উনার কম প্রশংসাই করেছেন। উনি দেখতে তো আরো হ্যান্ডসাম, ঢাল হয়ে ফর্সা উনি দেখতে। গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো সুন্দর ঘন কালো কুচকুচে। আর সত্যিই উনার স্টাইল আর অ্যাটিটিউডের জবাব হয় না। বলা যায় আমিও উনার উপরে মোটামুটি ক্রাশ খেয়েছি। তবে আমার এসব পছন্দ না, তাই উনাকে বস ভেবেই কোন দরকার ছাড়া উনার সাথে কথা বলতাম না। আর উনিও কোন দরকার ছাড়া কারো সাথে কথা বলা একদম পছন্দ করেন না। অকারণে উনার কেবিনে ঢুকলেই বকা দেয়। খুব রাগী বলে উনি, কিন্তু দেখে মনে হয় না অতটাও করা উনি। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, উনি নাকি অনাথ। উনার কেউ নেই এই পৃথিবীতে। যাই হোক, আমার জব করার 1 মাস পরেই জানতে পারলাম কয়েকদিন পরেই উনার জন্মদিন। আর খুব বড় করে তা পালন করা হয়। পুরো কোম্পানির সবাইকে ইনভাইট করেন। আজকে উনার জন্মদিন, তাই কোম্পানির সবাইকে ইনভাইট করেছেন। আমার ফ্রেন্ড ইতি খুব জোর করল আজকে বোরকা ছাড়া আসতে। বলল, প্রতিদিনই তো বোরকা পরিস, আজ অন্তত একটু সেজে আয় প্লিজ। তাকে অনেক বোঝালাম, কিন্তু শেষমেশ পরে রাজি হলাম। আজকে আমি ব্রাউন কালারের একটা ড্রেস পরেছি, পুরোটাই ব্রাউন। লং ব্রাউন কালারের গোল জামা, তার উপরে একটা লং কোট, সেটাও ব্রাউন কালারের। আর এক সাইড দিয়ে ওড়না নিয়ে একটা ব্রাউন কালারের হিজাব করেছি। দেখে মনে হচ্ছে ব্রাউন পরি। নিজেই নিজেকে বলে হাসলাম। আর একটু সেজেছি, চোখে হালকা কাজল, ঠোঁটে গোলাপি কালারের লিপস্টিক আর কপালে সাদা টিপ, সাথে একটু ব্রাইট মেকআপ। যাই হোক, আম্মু আমায় দেখে বলল, তুই রেডি? আমি আম্মু, ওকে সাবধানে যাস, কারো নজর যেন না লাগে। আমি মজা করে বললাম, দেখে তো লাগছে তোমারই নজর লেগে যাবে। আম্মু হেসে বলল, পাগল মেয়ে একটা, মায়েদের কখনো নজর লাগে না। সাবধানে যাস, আর পারলে তাড়াতাড়ি আসিস। কখন ফিরবি? আমি জানি না তো, দেখি ইতি কখন আসে, ওর সাথেই আসবনি। তুমি চিন্তা করো না, আর রাতে ডিনার করে নিও। বাই। বলেই আম্মুকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে চলে আসলাম। সন্ধ্যার পরে পার্টি। একটা সুন্দর দেখে ফুলের তোড়া কিনে একটা রিকশা নিয়ে চলে গেলাম। প্রায় অন্ধকার হয়ে গেছে চারপাশ। পার্টিতে যেতেই ইতি আমার কাছে এসে বলল, আমি ঠিক দেখছি তো? এটা তুই তো ঈশিতা? আমি, এত ঢং করার দরকার নেই। আমায় দেখতে কেমন লাগছে এটা বলো। ইতি, সত্যি বলছি, এই অবস্থায় যদি কেউ তোকে দেখে তোর উপরে পুরাই ক্রাশ খাবে। আমি, ওকে এত পাম দেওয়া লাগবে না। স্যার কোথায় এটা বলো। ইতি, এই ফুলের তোড়াটা কি স্যারের জন্য? আমি, হ্যাঁ। ইতি, অনেক সুন্দর, আশা করি স্যারের পছন্দ হবে। এদিকে আয়। বলেই আমাকে নিয়ে গেল স্যারের কাছে। প্রতিদিনের মতো আজকেও স্যারের সেই স্টাইল মিস নাই। আজকে উনি পুরোই ব্ল্যাক কালারের সব পরেছেন।
ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কালারের ব্লেজার, তার উপরে ব্ল্যাক কালারের কোট আর ব্ল্যাক প্যান্ট। হায়রে, ওনাকে দেখে আর কি বলবো। যাই হোক, তবুও ওনাকে দেখতে অনেকটা হ্যান্ডসাম লাগছে। আমি গিয়ে ওনাকে উইশ করলাম, হ্যাপি বার্থডে স্যার বলেই তার হাতে ফুলের তোড়াটা দিলাম। জানি না স্যারের কি হলো, উনি আজকে অবাক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর আমার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে বললেন, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা। আমি শুধু একটা মুচকি হাসি দিয়েই ওখান থেকে চলে আসলাম। স্টেজে একজন বক্তৃতা দিচ্ছে, এক এক করে সবাই স্যারের কথাই বলছে। কিছুক্ষণ পরে সবাই স্যারকে স্টেজে ডাকছে গান বলার জন্য, কিন্তু স্যার রাজি না। বলছে, প্রতিবার তো আমি গান বলি, এবার তো অন্য কেউ বলুক। কিন্তু কেউ রাজি না। সবার কথা আপনার বার্থডেতে আপনার গান না হলে জমে। তো স্যার একটা প্যাচ লাগালেন, বললেন, ওকে আমি গান বলবো, কিন্তু একটা শর্তে। আমার সাথে একজনকে গান বলতে হবে, আমার পার্টনার হিসেবে। তাই স্টেজের মেয়েটা বলছে, কে গান বলতে পারে? সে যেন প্লিজ হাত উপরে তুলে। তখন হঠাৎ আমার বদমাইশ ইতি বান্ধবী আমার হাত তুলে ধরে। আমি তাড়াতাড়ি হাত নামিয়ে বলি, আমি গান বলবো না, আমি কোনো গান পারি না। ইতি, এই তুই গান পারিস না? একদম মিথ্যা বলবি না। প্লিজ আমি গান বলবো না। কিন্তু সবার অ্যাটেনশন তো এখন আমার দিকেই, সবাই আমাকে গান বলার জন্য বলছে। তখন জানি না স্যার কোথায় থেকে এসে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এত কথা না বাড়িয়ে স্টেজে আসুন। বলেই উনি স্টেজে চলে গেলেন। এখন আমার আর কোনো উপায়ও নাই। এই ইতির বাচ্চাকে বাড়িতে গিয়ে দেখছি। আসলে আমি স্কুল লাইফে একসময় গান বলতাম। কেমন বলতাম ঠিক জানি না, তবে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই আমার গান খুব পছন্দ করত। কলেজে উঠেও মাঝে মাঝে বলতাম, কিন্তু গত 3 বছর হলো আর গান করি না, ভালো লাগে না। কিন্তু ইতিকে একবার কথায় কথায় বলেছিলাম আমি গান পারি। সে তো আমায় জোর করে সেদিন গান বলিয়ে নেয়। পারিস যখন, তাহলে এখন আমাকে এখন শোনাতে হবে। সেদিন ওকে আমার গান শুনিয়ে ভুল করেছি। ওই সেদিন থেকে মাসে একবার হলেও তাকে আমার গান শোনাতে হবেই। কিন্তু আজকে তো এই হারামি আমায় ফাঁসিয়ে দিল। আমি স্টেজে গিয়ে বসলাম স্যারের পাশে। স্যার বলল, কি গান বলবেন? আপনার ইচ্ছা। স্যার একটু ভেবে বললেন, সচনা শেখ এই গানটা পারেন? আমি হুম বললে স্যার ওদের বললেন এই গানটার ইনস্ট্রুমেন্ট বাজাতে। ইনস্ট্রুমেন্টের সাথে তাল মিলিয়ে প্রথমে স্যার বললেন, উনি সত্যি অনেক সুন্দর গান করেন। উনার গান শেষ হতেই সবাই হাততালি দিল। আমি স্টেজ থেকে নিচে যেতে চলে আসলাম। ইতি বলল, ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমি ওকে অনেকটা ভয় দেখানোর জন্য বললাম, ওহ তাই না, বাসায় গিয়ে বোঝাচ্ছি কেমন হয়েছে। ইতি, আরে আমি আবার কি করলাম? আমি কি করেছি সেটা পরে বুঝবি। তখন স্যার এসে আমায় বলেন, আপনি তো খুব সুন্দর গান করেন। আমি তো মনে মনে বলি, যাহ বাবা, সবাই যার প্রশংসা করে সে তো এসে আমার প্রশংসা করছে। এটা কি হলো? থ্যাংক ইউ। স্যার চলে গেলেন। একটু পরেই আমরা সবাই ডিনার করে নিলাম। তারপর ইতি বলল, আরে তোকে তো স্যারের বাড়ি দেখানোই হলো না। এত স্যারের বাড়ি দেখে কি হবে? ইতি, আরে ভেতরে অনেকেই আছে, চল। স্যারের বাড়ি দেখতে ওয়াও, ওয়ান্ডারফুল। কিন্তু ইতি আমায় কিছু না বলতে দিয়ে সে আমায় নিয়ে ভেতরে চলে গেল। সত্যি অসাধারণ উনার বাড়ি। সত্যিই কি উনি এই বাড়িতে থাকেন? ইস, আমি যদি এমন একটা বাড়িতে সারা জীবন থাকতে পারলাম। উনার বাড়ি এত সুন্দর যে কি বলবো, বলে বোঝানো যাবে না। দোতলা বাড়ি, নিচতলায় পুরোটাই ড্রয়িং রুম আর কিচেন, আর নিচে তো চারপাশে পুরোই কাজ, আর জায়গায় জায়গায় গ্রিলের দেওয়াল, অনেক সুন্দর ডিজাইন করা, আর এক ধরনের ঝাড়বাতি খুব সুন্দর। আমি তো ঠিক করে নিলাম এমনি একটা বাড়ি বানাবো। ইতি আমায় নিয়ে উপরে যেতেই তার একটা কল আসে। সে বলে, ওয়েট, আমি একটু আসছি। বলেই সে নিচে চলে গেল। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু কোত্থেকে একটা ওয়েটার এসেই আমার উপরে একটু জুস ফেলে দেয়। ইস, ওড়নাটা একটু ভিজে গেল। ভাগ্য ভালো জামায় পড়েনি। আমি তার কাছ থেকে ওয়াশরুম কোথায় জেনে নিয়ে ওয়াশরুমে এসে ওই জায়গাটা পরিষ্কার করেই বাইরে আসলাম। কিন্তু হঠাৎ কেউ আমায় হেঁচকা টান দিয়ে একটা রুমে ঢুকিয়ে নেয়।
আমি অনেকটা ভয় পেয়ে যাই। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেই। চোখ খুলতেই সেই চেনা চোখ জোড়া আমার সামনে দেখতে পাই। ভালো করে তাকাতেই দেখলাম এটা সাদাফ স্যার। কিন্তু উনি আমায় এভাবে তার রুমে নিয়ে আসলেন কেন? কি উদ্দেশ্য তার? আর এভাবে আমার এত কাছে থাকার মানে কি? আমি ভয় পেয়ে গেলাম খুব। দেখছি উনি উনার ঠোঁট জোড়া আমার ঠোঁটের কাছে ধীরে ধীরে নিয়ে আসছেন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার এমন করছেন কেন? আজ তার চোখ যেন অন্য কিছু বলছে, যেন উনি কোনো ঘোরের মধ্যে আছেন আজকে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে উনি আমার হাত ও খুব শক্ত করে ধরে আছেন। আমি অনেক চেষ্টা করছি ছাড়ানোর, কিন্তু পারছি না।